হ্যালো ভিউয়ার্স, ডিটেলস নলেজ এর পক্ষ থেকে আপনাদের নতুন একটা টিউটোরিয়ালের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা বিস্তারিত আলোচনা শিখব যে টপিকসটার উপর, সেটার নাম হচ্ছে পার্ট অফ স্পিচ, যেটা আমি উপরে লিখে দিয়েছি। তো পার্ট অফ স্পিচ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। পার্ট অফ স্পিচের 8টি ভাগ আছে, সেই 8টি ভাগ সম্পর্কে আমরা আস্তে আস্তে বিস্তারিত শিখবো। তো সচরাচর আমরা শিখবো যে পার্ট অফ স্পিচ কাকে বলে। এখানে আমি লিখে দিয়েছি সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকেই এক একটি পার্ট অফ স্পিচ। সেন্টেন্সে যা ব্যবহৃত হবে তার প্রত্যেকটা যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডগুলোকে কি বলবো আমরা? পার্ট অফ স্পিচ। তো পার্ট এর অর্থ হচ্ছে অংশ এবং স্পিচ এর অর্থ হচ্ছে কি? বাক্য। তাহলে অর্থাৎ বাক্যে ব্যবহৃত অর্থবোধক শব্দগুলোকে আমরা কি বলবো একসাথে? পার্ট অফ স্পিচ। যেগুলো বাক্যে ব্যবহৃত হবে এবং প্রত্যেকটা অর্থবোধক ওয়ার্ড হবে সেগুলো হবে কি? পার্ট অফ স্পিচ। তো আমরা সচরাচর জানি যে পার্ট অফ স্পিচ 8 প্রকার। এটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড হচ্ছে ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্ট অফ স্পিচ। এই 8 প্রকার পার্ট অফ স্পিচ আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে শিখবো। উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি যে হুররা, রিমা গট দ্য ফার্স্ট প্রাইজ অ্যান্ড শি শো ইট টু হার মাদার হ্যাপিলি। এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি হুররা, হুররা হচ্ছে আমাদের ইন্টারজেকশন, আমি আইএনটি দিয়ে দিচ্ছি। তারপরে রিমা, রিমা হচ্ছে আমাদের নাউন। তো গট হচ্ছে আমাদের একটা ভার্ব। তারপরে ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে অ্যান্ড হচ্ছে আমাদের কনজাংশন। শি হচ্ছে আমাদের একটা প্রোনাউন। তারপরে টু হচ্ছে আমাদের প্রিপোজিশন এবং শেষে অ্যাডভার্ব অর্থাৎ হ্যাপিলি হচ্ছে আমাদের কি? অ্যাডভার্ব। ভিউয়ার্স, এখন আমরা পার্ট অফ স্পিচ এর নাউন সম্পর্কে আলোচনা করব। তো নাউন, নাউন মানে হচ্ছে নাম। কোনো কিছুর নামই হচ্ছে কি? নাউন। যে কোনো কিছুর নামই হতে পারে আমাদের নাউন। কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বোঝায়। অর্থাৎ ব্যক্তি, বস্তু, স্থান এগুলো যে কোনো কিছুর নামকে বলা হবে আমাদের নাউন। যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি বাংলাদেশ, গার্ল, আয়রন, পেন্সিল, ক্লাস। এগুলো প্রত্যেকটা হচ্ছে কি? কোনো কিছুর নাম, অর্থাৎ একটা নাম। নাউন প্রধানত হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে কনক্রিট নাউন অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য বা বস্তুবাচক বিশেষ্য। দ্বিতীয়ত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বা হচ্ছে ভাববাচক বিশেষ্য। তো কনক্রিট নাউন, যে নাউন এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে, যে নাউনের বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যা দেখা যায়, স্পর্শ করা যায় এবং ঘ্রাণ নেওয়া যায়, তাকে আমরা কি বলবো? কনক্রিট নাউন। তো আমরা সাধারণত কনক্রিট নাউন 4 প্রকার হয়ে থাকে: প্রপার নাউন, বিশেষ নাম, কমন নাউন, জাতিবাচক নাম, কালেকটিভ নাউন, সমষ্টিবাচক নাম, ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক নাম। আসলে আমরা এগুলো সবাই জানি। এখন আমরা প্রপার নাউন সম্পর্কে বিস্তারিত জানবো। ফার্স্ট আমরা কনক্রিট নাউনের প্রথম টপিকস প্রপার নাউন নিয়ে এখন আলোচনা করব। তো প্রপার নাউন, প্রপার নাউন হচ্ছে বিশেষ নাম। তো প্রপার নাউন দ্বারা কোনো বিশেষ ব্যক্তি, বস্তু, স্থানের নির্দিষ্ট নাম বোঝায়। প্রপার নাউন দ্বারা কোনো বিশেষ ব্যক্তি, বস্তু, স্থানের নির্দিষ্ট নাম বোঝাবে। যেমন এখানে আমি দিয়েছি সীমা, একজন নির্দিষ্ট ব্যক্তি, একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। ঢাকা নির্দিষ্ট একটি স্থানের নাম। পদ্মা নির্দিষ্ট একটি নদীর নাম। তো এইখানে দুইটা জিনিস মনে রাখতে হবে প্রপার নাউনের ক্ষেত্রে। প্রপার নাউন এর প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটার হয়। আমরা এটা সবসময় মাথায় রাখবো যে প্রপার নাউনের সর্বদা প্রথম অক্ষর কি লেটার হবে? ক্যাপিটাল লেটার। এছাড়া আরেকটি কথা আছে, প্রপার নাউন এর প্লুরাল ফর্ম হয় না। অর্থাৎ প্রপার নাউন যদি আমরা কখনো বসাই, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান এগুলো কখনো কি হবে না? প্লুরাল করা যাবে না। তো দেখো, ঢাকা ইজ এ বিগ সিটি। আমি একটা উদাহরণ দিয়েছি, ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে ঢাকা হচ্ছে প্রপার নাউন। ঢাকা হচ্ছে কি নাউন? প্রপার নাউন। তো এই ঢাকাটাকে আমরা কখনো নট ঢাকাস অর্থাৎ ঢাকাস এস যুক্ত করা যাবে না, অর্থাৎ প্লুরাল ফর্ম করা যাবে না। এরপরে আমরা আসি কমন নাউনে। কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক নাম। যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু প্রত্যেকের সাধারণ নাম বোঝায়। এক জাতীয় ব্যক্তি, বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায়, তাকে আমরা কি বলবো? কমন নাউন। তো দেখো, যেমন এখানে আমি দিয়েছি বয় সকল বালকের সাধারণ নাম, গার্ল সকল মেয়ের সাধারণ নাম, পোয়েট সকল কবির সাধারণ নাম, নভেল সকল উপন্যাসের সাধারণ নাম হচ্ছে কি? নভেল ইত্যাদি। এবার কমন নাউনের কিছু বৈশিষ্ট্য যেগুলো আমাদের সর্বদা মনে রাখতে হবে, যেগুলো দেখেই আমরা চিনতে পারবো এটি একটি কমন নাউন। বুঝতে পারছো ভিউয়ার্স? সো আমরা কমন নাউনের বৈশিষ্ট্যগুলোর প্রথম যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে এক জাতীয় সকলকে বোঝাবে, পৃথক কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। অর্থাৎ কমন নাউন এক জাতীয় সকলকে বোঝাবে, পৃথক অর্থাৎ আলাদা আলাদা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না। এই ক্ষেত্রে আমাদের কমন নাউন একক ব্যবহৃত হয় না। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, কমন নাউন কিন্তু কখনো একাই ব্যবহৃত হতে পারে না। কমন নাউনের সাথে অবশ্যই কি বসবে? আর্টিকেল বসবে, নতুবা কমন নাউনটাকে প্লুরাল করতে হবে। অর্থাৎ কমন নাউনের সাথে আর্টিকেল বসাতে হবে অথবা প্লুরাল করে বসাতে হবে। যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি, গার্ল ক্যাম হেয়ার। এই বাক্যটি হচ্ছে ভুল। দেখা যাচ্ছে যেখানে গার্ল, গার্ল একাই বসছে। গার্ল হচ্ছে একটি কমন নাউন। কমন নাউন কখনো একাই বসতে পারে না, অবশ্যই এর একটা আর্টিকেল বসানো উচিত ছিল, নতুবা এর
প্লুরাল ফর্ম করা উচিত ছিল। তো এর সঠিক ফর্মটা হচ্ছে দ্য গার্ল ক্যাম হেয়ার। তো দেখা যাচ্ছে এখানে দা আমরা আর্টিকেল বসিয়ে ফেলেছি। এবং আরেকভাবে করা যাবে প্লুরাল ফর্ম গার্লস, অর্থাৎ এই যে দেখুন আমরা কমন নাউনের প্লুরাল ফর্ম বসাইছি গার্লস ক্যাম হেয়ার। আমাদের কমন নাউনের দ্বিতীয় টপিক, কোনো সময় নির্দিষ্ট করে বোঝানোর জন্য প্লুরাল কমন নাউনের পূর্বে দা বসে। অর্থাৎ কখনো যদি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় এবং সেটা যদি কমন নাউন হয় বা প্লুরাল কমন নাউন হয়, সেক্ষেত্রে তারপরে আমরা কি বসাবো দা। অর্থাৎ প্লুরাল কমন নাউনের পূর্বে আমরা দি বসাতে পারবো সেটা নির্দিষ্ট করে হলে। দ্য বয়েজ ক্যাম হেয়ার, দেখা যাচ্ছে এখানে আমাদের প্লুরাল কমন নাউন বয়েজ, যার আগে আমরা কি বসেছি দা। আবার দেখা যাচ্ছে এখানে দ্য প্লেয়ার হ্যাভ প্লেড ওয়েল, সেক্ষেত্রে প্লেয়ার্স হচ্ছে আমাদের প্লুরাল কমন নাউন, সেক্ষেত্রে তার আগে আমরা কি বসেছি দা। এখন আমার কথা হচ্ছে যদি আর্টিকেল দা ব্যতীত এন থাকে, সেক্ষেত্রে আমাদের যে কমন নাউনটি থাকবে সেটি কি হবে? সেই ক্ষেত্রে যে কমন নাউনটি থাকবে সেটি অবশ্যই আমাদের কি ফর্ম হবে? সিঙ্গুলার ফর্ম। আমি বলে দিয়েছি, তবে কমন নাউনের পূর্বে যদি এ এন বসে, অর্থাৎ এ এন যদি থাকে, সেক্ষেত্রে আমাদের কমন নাউনটি কি হয়ে যাবে? সিঙ্গুলার। সেক্ষেত্রে আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি, এ বয়েস ক্যাম হেয়ার, এই ক্ষেত্রে এই সেন্টেন্সটি অবশ্যই ভুলেছে, কেননা এখানে বয়েস যুক্ত করা আছে। আমরা জানি দায়ের পর শুধুমাত্র বয়েস হবে এবং এ বা এন এর পর কি হবে? সিঙ্গুলার ফর্ম। তাহলে কি হবে সঠিক? এ বয় ক্যাম হেয়ার, সেক্ষেত্রে শুধু বয় হবে, এস যুক্ত হবে না। এরপরে আমরা 3 নম্বরে আসি, ম্যান এবং ওম্যান অর্থে কমন নাউন এর ব্যবহার হলে তার পূর্বে দা বসে না। ম্যান এবং ওম্যান অর্থে যদি ম্যান এবং ওম্যান অর্থে কোনো কমন নাউন ব্যবহৃত হয়, সেক্ষেত্রে তার পূর্বে কোনো কি বসবে না? দা বসবে না। সেক্ষেত্রে কিন্তু যদি আবার নির্দিষ্ট করে বলে, যদি আবার সেই ম্যান এবং ওম্যানকে নির্দিষ্ট করে বোঝায়, তাহলে তার পূর্বে আমরা অবশ্যই কি বসাবো? দা বসাবো। তো আমরা এটা উদাহরণের মাধ্যমে সহজে বুঝতে পারবো। ম্যান নেভার রিমাইন্ড হ্যাপি, অর্থাৎ মানুষরা কখনো কি মনে করে না? নিজেকে সুখী মনে করে না। যাই হোক, এখানে ম্যান, এখানে মানুষদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে কি, এটা জাতীয় অর্থে কমন নাউন ব্যবহৃত হয়েছে। এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? জাতীয় অর্থে। অর্থাৎ এখানে নির্দিষ্ট করে কোনোভাবেই বোঝানো হচ্ছে না, নির্দিষ্ট করে একটি মানুষকে কখনো বোঝানো হচ্ছে না। আমরা পরের সেন্টেন্সটাতে দেখতে পাবো, দ্য ম্যান ইজ মাই ফাদার, ওই মানুষটি হচ্ছে কি? আমার বাবা। সেই ক্ষেত্রে এখানে ম্যান এর পূর্বে দা, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝানোর জন্য তার পূর্বে আমরা কি বসেছি? দা। ওকে, এবার আমরা 4 নম্বরে চলে যাই। কমন নাউন এর পরে হুড, শিপ, SIM, CY, AGE, ICE, ডম প্রভৃতি যদি যোগ করা হয়, সেক্ষেত্রে সেটা কি হয়ে যায়? অ্যাবস্ট্রাক্ট। ভিউয়ার্স, আমি আরেকবার বলতেছি, কমন নাউন এর পরে যদি আমরা হুড, শিপ, SIM, CY, AGE, CICE, ডম প্রভৃতি যোগ করি, তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। সেক্ষেত্রে আমি কিছু উদাহরণ দিয়েছি, দেখে নিতে পারি আমরা। কমন নাউন এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি তা আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে জানতে পারবো, তবে এতটুকু আমরা জানি অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে গুণবাচক বিশেষ্য। দেখি, বয় এর সাথে হুড যুক্ত হয়ে বয়হুড হয়ে গেছে, এজেন্ট এর সাথে সিওয়াই যুক্ত হয়ে এজেন্সি হয়ে গেছে, হিরো এর সাথে ISM যুক্ত হয়ে হিরোইজম হয়ে গেছে, কিং এর সাথে ডম যুক্ত হয়ে কিংডম হয়ে গেছে। ভিউয়ার্স, আজকে পার্ট অফ স্পিচ সম্পর্কে আমাদের প্রথম টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।